সারা দেশ তোলপাড় সংস্কার আর জুলাই সনদ নিয়ে। এরই মধ্যে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স বা সামরিক গোয়েন্দাদের একটি উচ্চ পর্যায়ের টিম বাংলাদেশ সফর করে গিয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে এমন বৈঠক নিয়মিত ঘটনা হলেও পরিস্থিতির কারণে ভারতের এমআই টিমের এমন সফর বেশ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সফরটি এমন এক সময় হয়েছে যখন ঢাকা ও দিল্লির সম্পর্কে গত 1 বছরেরও বেশি সময় ধরে চলছে টানাপোড়েন। আবার এর ঠিক পরপরই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অনির্ধারিত সফরে দেখতে গিয়েছেন বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী লালমনিরহাট এবং ঠাকুরগাঁয়ের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পরিত্যক্ত বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিগুলো ভারতের চিকেন নেকের সাথে একেবারে লাগোয়া। প্রশ্ন হলো, ভারতীয় এমআই টিমের বাংলাদেশ সফর এবং তার পরপরই জেনারেল ওয়াকারের হঠাৎ সীমান্তবর্তী জেলার পরিত্যক্ত বিমানবন্দর দেখতে যাওয়ার মধ্যে কি কোনো যোগসূত্র আছে? যদিও দুটি বিষয় নিয়ে সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকদের কাছে সেনাপ্রধানের এই পুরনো বিমান ঘাঁটিগুলোর পরিদর্শনে যাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 8 অক্টোবর থেকে বাংলাদেশের সেনাবাহিনী নতুন করে আলোচনার শিরোনাম হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 3টি মামলায় বর্তমান ও সাবেক মিলে 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়, এর মধ্যে কর্মরত 15 জন সেনা কর্মকর্তাকে সেনা আইন অনুযায়ী সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এরপর আইসিটির প্রসিকিউশন টিমের পক্ষ থেকে নানা বক্তব্য দেওয়া হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে আর কিছুই বলা হয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে বিশেষ কারাগার হিসেবে সরকার ঘোষণা করেছে। গণমাধ্যম, বিশেষ করে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছিল। প্রসিকিউশনের মতকে সমর্থন করে এমন পক্ষের দাবি হলো 15 সেনা কর্মকর্তাকে সিভিল প্রশাসন বা পুলিশের কাছে হস্তান্তর করা। অন্য পক্ষটির বক্তব্য হলো, ফৌজদারি বিচারের দর্শন হলো অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, কিন্তু আইনের সংশোধন করে অভিযোগ প্রমাণের আগেই চাকরিচ্যুত করার অর্থ হলো প্রসিকিউশন বা তদন্ত দল নিজেই বিচারক হয়ে যাওয়া। এই ইস্যুতে যে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, সেটিও এক ধরনের ওপেন সিক্রেটের বিষয় হয়ে যায়। বিশেষ করে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রতিরক্ষা বাহিনীর সাথে অধ্যাপক ইউনূসের দূরত্বের কথাটি তুলে ধরেন। সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব আছে এমন ফিসফাস নির্বাচন ও করিডোর ইস্যু যখন থেকে আলোচনায় আসে তখন থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু সালাউদ্দিন আহমেদই প্রথম কোনো রাজনীতিবিদ যিনি একেবারে অধ্যাপক ইউনূসের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন। এমনকি অধ্যাপক ইউনূস তার বক্তব্যে বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটি করেননি। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ দায়েরের ইস্যুটি আলোচনায় আসার পর থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জনসম্মুখে আসতে দেখা যায়নি। এর মধ্যে তার 2টি দেশে সফরে যাওয়ার কথা ছিল। একটি হলো সৌদি আরব, অন্যটি ভারত। 14 অক্টোবর থেকে সেনাপ্রধানের সৌদি আরবে 4 দিনের সরকারি সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তিনি সেই সফর বাতিল করেন। এছাড়া নয়াদিল্লিতে 2টি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তিনি আমন্ত্রণ পেয়েছিলেন। একটি সম্মেলন ছিল জাতিসংঘের শান্তি রক্ষা মিশন সংক্রান্ত এবং অন্যটি দক্ষিণ এশিয়ার সন্ত্রাস দমন সংক্রান্ত, যা 14 থেকে 16 অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সামাজিক মাধ্যমে নানা ধরনের অপপ্রচার থেকে নিজেকে ও বাহিনীকে দূরে রাখতে জেনারেল ওয়াকার ভারত না যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশের সেনাপ্রধান ভারতে না গেলেও ভারতীয় সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সফর করে গিয়েছেন। নর্থ ইস্ট নিউজ এবং বিডি মিলিটারির খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফর করেছে ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা দল। দলটি ছিল 3 সদস্যের। দলের নেতৃত্ব দেন একজন মেজর জেনারেল, যিনি ভারতের এমআই এর অতিরিক্ত মহাপরিচালক। তার সঙ্গে ছিলেন একজন ব্রিগেডিয়ার এবং একজন কর্নেল। তারা 14 অক্টোবর ঢাকায় এসেছিলেন। সেনা সদরের সূত্রগুলো বলছে, ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের এই সফর যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করা হয় দুপক্ষ থেকেই।
দুই দেশের মধ্যকার বর্তমানে যে সম্পর্ক, তাতে এই সফর নিয়ে যাতে কোনো অনাবশ্যক বিতর্ক তৈরি না হয়, সেজন্যই এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। সূত্রগুলো বলছে, ভারতীয় সেনাদলের এই সফর আগে থেকেই নির্ধারিত ছিল এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার এই সময়টাতে দেশের বাইরে থাকার কথা ছিল। ভারতীয় সেনাদলের এই সফর নিয়ে সেনা সদর থেকে 9 অক্টোবর একটি বার্তা পাঠানো হয়, যেখানে মেজর জেনারেল কুন্দর কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় এমআই দলের এই সমন্বয় সম্মেলন সফরের বিস্তারিত ছিল। ভারতীয় সেনাদল বিদায় নেওয়ার পর জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের দুটি সীমান্তবর্তী জেলা লালমনিরহাট এবং ঠাকুরগাঁও যান। এ দুটি জেলায় পরিত্যক্ত দুটি বিমানবন্দর আছে। সেনাপ্রধান এই দুটি পুরনো বিমান ঘাঁটিতে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন। প্রথমেই তিনি যান লালমনিরহাট বিমানবন্দরে। এরপর দুপুরে 3টি হেলিকপ্টারে চড়ে তিনি যান ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত এয়ার স্ট্রিপে। দর্শক, চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে অচল বিমানবন্দরকে সচল করা হচ্ছে, বানানো হচ্ছে বিমান ঘাঁটি। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ভাইরাল কিছু পোস্টও একই দাবি করা হয়েছিল। তখন জোর প্রচার ছিল চীনের প্রযুক্তিগত সহায়তায় চিকেন নেকের কাছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করবে বাংলাদেশ বিমান বাহিনী। ভারতীয় কোনো সংবাদ মাধ্যমে দাবি করা হয় পাকিস্তানি কোম্পানিকে সাব কন্ট্রাক্টরের কাজও দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর এমন তথ্য ভাইরাল হয়েছিল। দর্শক, লালমনিরহাট বিমানবন্দরটির একটি আঞ্চলিক ভৌগোলিক গুরুত্ব আছে। এই বিমানবন্দরটি হলো গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম। ভৌগোলিক দিক থেকে ভারতের উদ্বেগ মূলত শিলিগুড়ি করিডোর নিয়ে, যাকে চিকেন নেক বলা হয়। একে বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইন, কারণ 7 সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালী করিডোর হলো এই চিকেন নেক। এর আশেপাশে রয়েছে 4টি দেশের সীমানা: বাংলাদেশ, চীন, নেপাল ও ভুটান। লালমনিরহাট বিমানবন্দর থেকে ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 160 কিলোমিটার। বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ করতে হয় এই করিডোরের গা ঘেঁষে। করিডোরের অপর সীমান্তে চীন, আছে ভুটান ও নেপাল সীমান্ত। ব্রিটিশ সরকার 1931 সালে 166 একর জায়গার উপর লালমনিরহাট বিমানবন্দরটি তৈরি করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর জন্য বেশ কাজে দেয় এই বিমানবন্দরটি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ায় ব্রিটিশ সরকারের কাছে তখন এর প্রয়োজনও ফুরিয়ে গিয়েছিল। পরে তারা আর ব্যবহার করেনি। যতটুকু ইতিহাস ঘেঁটে জানা গেছে তাতে দেখা যাচ্ছে 1958 সালে এখানে স্বল্প পরিসরে বিমান সার্ভিস চালু হয়েছিল। তবে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই বিমানবন্দরটি ব্যবহার করেছিল পাক বাহিনী। তারা সামরিক ঘাঁটি স্থাপন করেছিল। তখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এটিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার করার সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু পরে তার বাস্তবায়ন করা হয়নি। 1983 সাল থেকে এখানে কৃষি প্রকল্প গড়ে তোলে বিমান বাহিনী। মিলিটারি ফার্মের তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে গরুর খামার। সাম্প্রতিক সময়ের মধ্যে লালমনিরহাটের এই বিমানবন্দরের প্রথম বিমান ওঠানামা করেছিল 2019 সালের 12 মার্চ। সেদিন লালমনিরহাট বিমানবন্দরের সম্ভাব্যতা যাচাই করতে সফলভাবে ফিক্সড উইং বিমান উড্ডয়ন ও অবতরণ করেছিল বিমান বাহিনী। দর্শক, লালমনিরহাট বিমানবন্দরের পাশেই আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। 2021 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিমানবন্দর চালু ও এখানে কারখানা বানানোর কথা বলেছিলেন। আর অনেক আগে থেকেই ভুটান এই বিমানবন্দরটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল। তবে এই বিমানবন্দর সচল করার ক্ষেত্রে বড় বাধা হলো আকাশ সীমা নিয়ে জটিলতা। এর জটিলতা দূর করতে হলে ভারত, বাংলাদেশ ও ভুটানের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি লাগবে। সেনা সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়টাতে